তোমাদের সকলকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকে তোমাদের সামনে আমি ক্লাস 9-এর ইতিহাস প্রশ্নপত্রের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের যে তোমার প্রথম প্রশ্নটা আছে সেই প্রশ্নটা আলোচনা করছি। ন্যায্য অধিকার নীতি অনুযায়ী ফ্রান্সে প্রতিষ্ঠিত হয়েছিল, কী প্রতিষ্ঠা হয়েছিল বলো তো? বুরু বংশ প্রতিষ্ঠা হয়েছিল। কত সালে? এটা কিন্তু তোমার 1815। ইউরোপে বিপ্লবের বছর বলা হয় 1848 সালকে। মোরাটোরিয়াম শব্দের অর্থ কী? মোরাটোরিয়াম শব্দের অর্থ স্থগিতাদেশ। ঠিক আছে। ভিক্টর হুগোর হারনানি নাটক রচিত হয়েছিল কত সালে বলো তো? এটা কিন্তু তোমার 1830 সালে রচিত হয়েছিল। ত্রোয়া কে ছিল? ত্রোয়া হলেন ইতালির বুদ্ধিজীবী। রাশিয়ার শিল্প বিপ্লবের চরম উন্নতি ঘটেছিল দ্বিতীয় আলেকজান্ডারের সময়কালে। সুয়েজ খাল জাতীয়করণ করা হয়। সুয়েজ খালের জাতীয়করণ করা হয়েছিল কত সালে? এটা কিন্তু তোমার 1956 সালে। জাতিসংঘের আনুষ্ঠানিক সভা প্রতিষ্ঠা দিবস হলো কত সাল বলো তো? এটা তোমার 1919 খ্রিস্টাব্দের 28 এপ্রিল। এই যে বিভাগ ক্ষয়ের প্রশ্নগুলো দেখো। ভিয়েনা সম্মেলনের মধ্যমণি কাকে বলা হয়? এটা বলা হয় প্রিন্স মেটারনিককে। রুশ বিপ্লবের জনক কাকে বলা হয় বলো তো? লেনিনকে রুশ বিপ্লবের জনক বলা হয়। ক্যাপিচুলেশন চুক্তি কত খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয়েছিল? এটা স্বাক্ষরিত হয়েছিল 1740 খ্রিস্টাব্দে। বলকান খ্রিস্টানদের ত্রাণকর্তা বলা হয়। এবার যার দ্বিতীয় আলেকজান্ডারকে তোমার বলকান খ্রিস্টানদের ত্রাণকর্তা কিন্তু বলা হয়। আচ্ছা, সত্য মিথ্যাগুলো বলেছে। 1815 খ্রিস্টাব্দে ক্রিমিয়ার যুদ্ধ সূত্রপাত ঘটে। এটা কি? এটা তোমাদের সত্য হবে না মিথ্যা হবে বলো তো? এটা তোমার মিথ্যা হবে। আচ্ছা, তাহলে কি হবে? অ্যান্সারটা কী হবে? 1854 খ্রিস্টাব্দে। ঠিক আছে। ন্যাৎসি দলের মুখপাত্রের নাম ছিল প্রাভেদা। এটাও কিন্তু তোমার মিথ্যা। আসলে তাহলে ন্যাৎসি দলের মুখপাত্র কী ছিল? এটা ছিল পিপুলস অবজারভার। বিবৃতিগুলো দেখো। 1815 খ্রিস্টাব্দে কনসার্ট অফ ইউরোপ গঠিত হয়েছিল। এবার কেন গঠিত হয়েছিল? ফরাসি বিপ্লবের পূর্বেকার অবস্থা বজায় রাখা এবং জাতীয়তাবাদী আন্দোলন দমন করার উদ্দেশ্যে। হ্যাঁ, এইটাই তোমার হচ্ছে। এবার বিবৃতি 2টা দেখো। কার্ল মার্কস সমাজতন্ত্রবাদের কথার বদলে কমিউনিজম শব্দটা ব্যবহার করেছেন। আসলে কার্ল মার্কস তার পূর্বসূরীরা সমাজতন্ত্রী থেকে নিজেদের মতবাদকে পৃথক করে একটু বোঝাতে চেয়েছিলেন। সেই কারণেই এইটা কিন্তু 1 নম্বরটাই ঠিক হবে। যেহেতু তিনি একটু আলাদা করে বোঝাতে চেয়েছিলেন, সেই জন্যই তিনি কিন্তু কমিউনিজম কথাটা ব্যবহার করেছেন। বিভাগ গয়ে প্রশ্নগুলো দেখো। প্রথম প্রশ্নটা কি বলেছে? ভিয়েনা সম্মেলনের 2টি সমস্যা উল্লেখ করো। এগুলো চলো আমরা পিডিএফ থেকে দেখি। ভিয়েনা সম্মেলনের 2টি সমস্যা উল্লেখ করো। এই সিদ্ধান্ত ছিল যুগ বিরোধী। এই সম্মেলনে উদারতন্ত্র, জাতীয়তাবাদ এর আদর্শ কিন্তু উৎক্ষেপ্ত হয়েছিল। তাহলে তুমি এটা 1 নাম্বার করো, আর এইটাকে তোমার হলো 2 নম্বর করে দাও। প্লম্বিয়ার্সের গোপন চুক্তি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল? 1858 খ্রিস্টাব্দে পিডমন্ট সার্ডিনিয়ার প্রধানমন্ত্রী কাভোর এবং ফরাসি সম্রাট তৃতীয় নেপোলিয়নের মধ্যে প্লম্বিয়ার্সের চুক্তি স্বাক্ষরিত হয়। লোকার্নো স্পিরিটকে নিজেদের মধ্যে যুদ্ধের সম্ভাবনা দূর করার জন্য ইংল্যান্ড, ফ্রান্স, জার্মানি, ইতালি, পোল্যান্ড, বেলজিয়াম, চেকোস্লোভাকিয়া এবং 1925 খ্রিস্টাব্দে সুইজারল্যান্ডের লোকার্নো শহরে মিলিত হয়ে পরস্পর সমমর্যাদার ভিত্তিতে একটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মত বিনিময় করে কয়েকটি সালিসি মূলক চুক্তি স্বাক্ষর করে। এই হার্দিক পরিবেশ মনোভাবই ছিল লোকার্নো স্পিরিট বা লোকার্নো পরিবেশ নামে পরিচিত। আচ্ছা, শিল্প বিপ্লব কাকে বলে? শিল্প বিপ্লব কথাটি প্রথম ফরাসি সমাজতন্ত্রবিদ অগাস্তে ব্লাঙ্কি ব্যবহার করেছিলেন। 18 শতকের দ্বিতীয়ার্ধে প্রথমেই ইংল্যান্ডে এবং পরে এই অন্যান্য দেশে বৈপ্লবিক আবিষ্কার ও যন্ত্রপাতির ব্যবহারের ফলে উৎপাদনের পরিমাণগত ও গুণগত মানের যে পরিবর্তন হয়, তার ফলে মানুষের জীবনযাত্রা ও প্রচলিত আর্থসামাজিক সংগঠনের যে আমূল পরিবর্তন ঘটে, তাকেই সাধারণভাবে শিল্প বিপ্লব বলা হয়। রাশিয়ায় বিলম্বিত শিল্পায়নের 2টি কারণ। রাশিয়ায় শিল্পায়ন প্রসার ঘটেছিল অনেক দেরিতে। এর কারণ ছিল রাশিয়া ছিল কৃষিপ্রধান ও সমাজতান্ত্রিক দেশ। তাই শিল্পায়নের প্রথম পর্বে রাশিয়াতে শিল্পোদ্যোগী বুর্জুয়া মধ্যবিত্ত শ্রেণী গড়ে ওঠেনি। রাশিয়ায় ভূমিদাসরা গ্রামে বসবাস করত এবং তারা সামন্তপ্রভুর অনুমতি ছাড়া শহরে শ্রমিকের কাজ করতে যেতে পারত না। এবং অক্টোবর ইস্তেহার বিপ্লবের ব্যাপকতায় যার দ্বিতীয় নিকোলাস ভীত হয়ে পড়ে এবং 1905 সালে অক্টোবর মাসে মন্ত্রী কাভুর উইটের পরামর্শে শাসন সংস্কারের এক ঘোষণাপত্রেও পেশ করে, যা অক্টোবর ইস্তাহার নামে পরিচিত। এই তোমার ঘোষণাপত্রে ডুমাকে আইন প্রণয়নের সম্পূর্ণ ক্ষমতা দেওয়া হয় এবং জনগণের ব্যক্তি স্বাধীনতা ও ভোটদানের যে অধিকার, সেটা কিন্তু স্বীকৃতি হয় ও শ্রমিক শ্রেণীও ভোটাধিকার লাভ করে।
1830 খ্রিস্টাব্দের জুলাই বিপ্লবের কারণগুলো দেখো। জুলাই বিপ্লবের কারণ ইউরোপ মেকানিক ব্যবস্থার বিরুদ্ধে ফ্রান্সে প্রথম বলিষ্ঠ প্রতিবাদ হলো 1830 খ্রিস্টাব্দের জুলাই বিপ্লব। ভিয়েনা সম্মেলনের গৃহীত ন্যায্য নীতির মাধ্যমে পূর্ব বংশীয় অষ্টাদশ লুই সিংহাসন লাভ করে। ফলে ফ্রান্সে উদারপন্থী শাসন শুরু হয়, কিন্তু শাসনকালের শেষ দিকে তিনি স্বৈরাচারী হয়ে উঠলে ফ্রান্সে বৈপ্লবিক প্রেক্ষাপট তৈরি হয়। তার মৃত্যুর পর ভাই ডিউক আর্টাস দশম চার্লস নামে সিংহাসনে বসেন। তিনি উগ্র রাজতন্ত্রের সমর্থক। দশম চার্লসের প্রতিক্রিয়াশীল কিছু শাসন নীতির জন্যই জুলাই বিপ্লব সংঘটিত হয়েছিল। আচ্ছা, পুরাতনতন্ত্রকে ফিরিয়ে আনা। দশম চার্লসের লক্ষ্যই ছিল অষ্টাদশ লুইয়ের মধ্যপন্থার নীতি নাকচ করে অভিজাত ও যাজকদের সাহায্যে পুরাতনতন্ত্রকে ফিরিয়ে আনা। এই জন্য ফরাসি জনমতের বিরোধিতা এবং বিরোধী দলগুলি প্রায় প্রতিক্রিয়া সব কিছুই অগ্রাহ্য করেন এবং ধর্মীয় পদক্ষেপ, বিদ্যালয়, বিশ্ববিদ্যালয় সহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানকে গির্জার অধীনে নিয়ে আসেন এবং শাসন চালাতে শুরু করেন। যাজকদের প্রত্যক্ষ সাহায্যে যাজকদের শাস্তি প্রদান বন্ধ করেন, গির্জার সমালোচনা বন্ধ করেন। তারপরে ক্ষতিপূরণ ও ভিলিলের সাহায্যে এমিগ্রি ও দেশত্যাগী অভিজাতদের কী করে 1 বিলিয়ন ফ্রাঁ ক্ষতিপূরণ দানের ব্যবস্থা করেন। জুলাই অর্ডিন্যান্স। সর্বশেষে প্রতিক্রিয়াশীল প্রধানমন্ত্রী পলিগন্যাকের পরামর্শে এক অর্ডিন্যান্স জারির মাধ্যমে 14 নম্বর ধারা অনুসারে সংবাদপত্রের স্বাধীনতা হরণ করা হয়, আইনসভা ভঙ্গ করা হয় এবং বুর্জোয়া শ্রেণীকে ভোটাধিকার থেকে বঞ্চিত করেন। দশম চার্লস এই জুলাই অর্ডিন্যান্সের বিরুদ্ধে ফ্রান্সে জুলাই বিপ্লবের সূত্রপাত হয়। শেষ পর্যন্ত 30শে জুলাই দশম চার্লস তার পুত্র ডিউক অফ বোর্দের অনুকূলে পদত্যাগ করলে বিপ্লবীরা অর্লিয়েন্স বংশের লুই ফিলিপকে সিংহাসনে বসান। ভারতবর্ষকে ব্রিটিশ সাম্রাজ্যের রত্ন বলার কারণ কি? ভারত ছিল ব্রিটিশদের ঔপনিবেশিকগুলির মধ্যে অন্যতম প্রধান উপনিবেশ। অষ্টাদশ শতকের শেষ দিকে থেকে পরবর্তী 1.5 দশকে শিল্প বিপ্লব ঔপনিবেশিক ব্রিটিশ প্রশাসন ভারতের অর্থ সম্পদকে ব্রিটিশ সাম্রাজ্যের স্বার্থে কাজে লাগাতে সচেষ্ট হয়েছিল। 1857 সালে মহাবিদ্রোহের পর ভারতে ব্রিটিশ সাম্রাজ্যের যাবতীয় খরচ ভারত থেকেই আদায় করার কথা বলা হয়। ভারতের বাজারকে ব্রিটেনে উৎপাদিত পণ্য সামগ্রী বিক্রির জন্য উন্মুক্ত করা হয়। 1914 খ্রিস্টাব্দে হিসাব অনুসারে ব্রিটেনের ল্যাঙ্কাশায়ারে তৈরি সুতির কাপড়ের 25% ভারতে বিক্রি হতো। ভারতের রেলপথ ও রেলগাড়ি নির্মাণের জন্য ব্যবহৃত লৌহ ইস্পাতের 17% ব্রিটেন থেকে আনা হতো। ভারতীয় উপনিবেশ শিল্প বাণিজ্যের অভিমুখে ব্রিটেনের স্বার্থে পরিচালিত হয়, অর্থাৎ সব দিক থেকে ভারত ছিল ব্রিটিশ সাম্রাজ্যের অন্যতম লাভজনক উপনিবেশ। তাই ভারতকে ব্রিটিশ সাম্রাজ্যের সবচেয়ে দামি রত্ন বলা হয়। প্রথম বিশ্বযুদ্ধে জার্মানির দায়িত্ব সম্পর্কে আলোচনা। প্রথম বিশ্বযুদ্ধে জার্মানির দায়িত্ব কতখানি তা নিয়ে ঐতিহাসিকদের মধ্যে যথেষ্টই মতবিরোধ রয়েছে। একদল বলে জার্মানিই দায়ী ছিল, অপরপক্ষ বলে জার্মানি একা দায়ী ছিল না। প্রথম বিশ্বযুদ্ধে জার্মানির দায়িত্ব কাইজার দ্বিতীয় উইলিয়ামের বিদেশ নীতি। কাইজার দ্বিতীয় উইলিয়াম ছিলেন উগ্র সাম্রাজ্যবাদী শাসক। তিনি সাম্রাজ্যবাদের বিস্তার ও বিশ্ব রাজনীতিতে সক্রিয় অংশগ্রহণের নীতি গ্রহণ করলে ইউরোপের রাজনৈতিক অবস্থার অস্থিরতার সৃষ্টি হয়। জার্মানির উগ্র জাতীয়তাবাদ ও জার্মানরা টিউটর জাতির বংশধর। কাইজার দ্বিতীয় উইলিয়াম বিশ্বে টিউটর জাতির শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে উদ্গ্রীব হয়েছিলেন। জার্মানির ঔপনিবেশিক প্রতিদ্বন্দ্বিতা। কাইজার দ্বিতীয় উইলিয়ামের আমলে শিল্পের ক্ষেত্রে জার্মানির ব্যাপক অগ্রগতি হয়েছিল। এই ফলে শিল্পের জন্য কাঁচামাল সংগ্রহ, উৎপাদিত পণ্যের জন্য বিক্রির বাজারের প্রয়োজনে জার্মানি উপনিবেশ প্রতিষ্ঠা করতে উদ্গ্রীব হয়েছিল। এই উপনিবেশ প্রতিষ্ঠাকে কেন্দ্র করে ইংল্যান্ড, ফ্রান্স প্রভৃতি রাষ্ট্রের সঙ্গে জার্মানির সংঘাতে জড়িয়ে পড়েছিল। আচ্ছা, জার্মানির সামরিক শক্তিবৃদ্ধি। জার্মানি ইউরোপে সামরিক প্রতিযোগিতায় পরিবেশ তৈরি করে এবং ইউরোপের শ্রেষ্ঠ স্থলবাহিনী, দ্বিতীয় বৃহত্তম নৌবহর, শক্তিশালী বিমানবহর, আধুনিক মারণাস্ত্র জার্মানিকে শ্রেষ্ঠত্বের আসনে প্রতিষ্ঠিত হতে উদ্বুদ্ধ করে। এই সামরিক প্রতিযোগিতা প্রথম বিশ্বযুদ্ধের ক্ষেত্র প্রস্তুত করেছিল। জার্মানির শক্তিজোট গঠন। জার্মানির নিজের শক্তিবৃদ্ধি ও ইউরোপের রাজনীতিতে ফ্রান্সকে নিঃসঙ্গ করার জন্য শক্তিজোট গঠন করে। অস্ট্রিয়া ও ইতালিকে নিয়ে জার্মানি ত্রিশক্তি চুক্তি বা ট্রিপল অ্যালায়েন্স গঠন করে। রাশিয়ার সঙ্গে জার্মানি রি-ইন্স্যুরেন্স চুক্তিতে আবদ্ধ হয়। জার্মানি এই শক্তিজোটের বিরুদ্ধে ফ্রান্স, অস্ট্রিয়া, ইংল্যান্ড, রাশিয়া ট্রিপল আটাদ বা শক্তিজোট গঠন করেন। ফলে ইউরোপ দুটি পরস্পর বিরোধী শিবিরে বিভক্ত হয়ে যায়। বিরোধমত। প্রথম বিশ্বযুদ্ধের জন্য জার্মানিকে দায়ী করা হলেও অন্যান্য দেশগুলির দায়িত্বও কিন্তু কম ছিল না। ইংল্যান্ড ও ফ্রান্সের উগ্র জাতীয়তাবাদ, সিরাজেভো হত্যাকাণ্ড ঘটনা, সার্বিয়া, অস্ট্রিয়ার বিরোধ প্রথম বিশ্বযুদ্ধের জন্য বিশেষভাবেই দায়ী ছিল।
পরিশেষে বলা যায় যে বিশ্বযুদ্ধের জন্য জার্মানি দায়ী ছিল একথা অস্বীকার করা যায় না, তবে জার্মানি একাই দায়ী ছিল কথা বলা কিন্তু যুক্তিযোগ্য নয়। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো, বন্ধুদের মধ্যে বেশি থেকে বেশি পরিমাণে শেয়ার করো। ধন্যবাদ সকলকে।